ভার্সিটিতে ছাত্র পরিষদের কি এক প্রোগ্রাম ছিল, তা ফেলে বাড়ি ফিরল অন্তু। আম্মার কল এসেছে বেশ কয়েকবার। তার ভাষায় খুব জরুরি কাজ। অন্তু জানে কোনো জরুরি কাজটাজ কিচ্ছু না, তবু এই সরলা মায়ের অজরুরি কাজও এড়ানো যায় না। আগস্টের মাঝামাঝি, গরম না থাকলেও দুপুরের ঝাঁঝালো রোদে বাড়ি ফিরে যে জরুরি কাজটা দেখল অন্তু, তাতে তার মাথাও দুপুরের রোদের মতোই উষ্ণ হয়ে উঠল। তাকে দেখতে আসা হয়েছে। মেহমানদের তাকে দেখার ধরন সেই জাহিলি যুগের মেয়ে বিক্রির মতো করে, ঠিক যেন অন্তু কোনো পণ্য সামগ্রী। আপনারা মেয়ে দেখতে এসেছেন নাকি হাটে গরু কিনতে এসেছেন? অকপটে কথাটা বলে তীক্ষ্ণ চোখে তাকিয়ে রয় অন্তু। সামনের সোফাতে পাত্রের বাড়ির লোক বসে আছে। অন্তুর কথায় হতবাক, সাথে বিস্ময় এবং অপমানে একাকার হলেন পাত্রর মা, বোন ও ফুপু। পাত্রর মা হতভম্বতা কাটালেন আগে, অসন্তুষ্ট মুখে বলে উঠলেন, উমা, এ আবার কেমন কথা? মেয়ে দেখতে এসে মেয়ের পা দেখতে চাওয়া কি অপরাধ নাকি? জি না, ঠিক অপরাধ নয়, মূর্খতা। কারণ আমি কোরবানির হাটে তোলা কোনো প্রজাতির গবাদি পশু নই, যে সবচেয়ে নিখুঁত, আকর্ষণীয় গায়ের রমওয়ালা, মাংস বেশি, হৃষ্টপুষ্ট দেখে কিনে নিয়ে যাবেন। স্পষ্ট, ঝরঝরে শুদ্ধ ভাষা অন্তুর মুখে। পাত্রর ফুপু মুখ কেমন করলেন, কোনদেশি কথা যে, মেয়েকে ভালোভাবে দেখা যাবে না? নাকি কোনো দোষ আছে? তাছাড়া কোনো মেয়ে আছে যে পাত্রপক্ষের মুখের ওপর এরকম বদমাইশের মতো কথা বলে? আশ্চর্য মেয়ে তো দেখছি। দেখতে আসছি, তো দেখব না? নিশ্চয়ই দেখবেন। দোষ থাকা চলবে না, দরকার পড়লে মেয়ের দেহের প্রতিটা কোষ পর্যবেক্ষণ করা মেশিন এনে দেখবেন। কারণ আপনারা মেয়ে কিনতে এসেছেন, খুঁত থাকবে কেন তাতে? পরনের সালোয়ার ঠ্যাঙে তুলে তারপর মেয়ের ঠ্যাং দেখবেন ফর্সা কিনা। রাইট। অথচ এটাকে আপনারা মেয়ে দেখা বললেও আমি ছোটলোকই বলছি। মেয়ে দেখতে এসে গাল ফেরে মেয়ের দাঁত দেখতে হবে, দাঁত উঁচু নিচু আছে কিনা। মাথার চুল টেনেটুনে দেখতে হবে, চুল আসল না নকল, আছে না নেই, বড় না ছোট। গলা বের করে, ঘাড়ের ওড়না খুলে, হাঁটিয়ে, নাচিয়ে এরপর পছন্দ হলে নিয়ে যাবেন। এটাই মেয়ে দেখা? অথচ বলুন তো, আমি যা যা বললাম, তা শুনতে এমন লাগল না যে কোনো গৃহপালিত পশুর বর্ণনা দেয়া হয়েছে। খরিদ্দার এসেছে গোয়াল থেকে পশু খুলে নিয়ে যেতে। অপমান, অসন্তুষ্টি এবং বিরক্তি লেগে আছে মুখে তিনজনের। ছেলের ফুপু মুখ খুললেন, তো কিভাবে মেয়ে দেখে? তুমি শেখাও কিভাবে মেয়ে দেখে? কথাটা বলে মুখ ঝামটি মারলেন মহিলা। রাবেয়া পাশে দাঁড়িয়ে অন্তুর দিকে চোখ গরম করে তাকাচ্ছেন। ঘরে পাড়ার মহিলাও আছেন কয়েকজন, পাশেই ঘটক মহিলাটি বসে আছেন। তিনি বললেন, এ কেমনে কথা কও, মেয়ে দেখতে আইলে একটু ভালো কইরেই দেখে মেয়ে, না দেখে শুনে আবার নিয়ে যায় নাকি? বাড়ির বউ হইবা বলে কথা। অন্তুর কাছে এ কথার জবাব আছে, দেখে শুনে নিয়ে যাওয়াটা দোষের নয়। তবে দেখার মধ্যে মার্জিত এবং শালীনতার ব্যাপার তো আছে। মহিলাগুলো রীতিমতো তাকে অসম্মানমূলকভাবে মেয়ে দেখার নামে এক প্রকার অপমান করছেন। একটা মেয়ের পাত্রপক্ষের সম্মুখে মেয়ের আত্মমর্যাদামূল্য শব্দের অস্তিত্ব নেই। শুধুই একটি জড় সামগ্রী, যাকে ঘুরিয়ে ফিরিয়ে, বাজিয়ে, দরদাম করে, পছন্দ হলে দয়া করে কিনে নিয়ে যাওয়া হবে। অথচ শরীরে সামান্য কিছুটা রক্ত অবশিষ্ট থাকতে এতটা আত্মসম্মান ও সমর্যাদাহীন হবার নয় অন্তর।
পারবে না সে। এই কথাগুলো চেপে গিয়ে ঘটক মহিলাটির কথার জবাবে চমৎকার হাসল। বাড়ির বউ হব? কে বলেছে? আমি বলেছি? আপনারা শুনেছেন, অথবা আর কেউ বলেছে? অথবা আমার ভাগ্য? আমি এখনো অন্যের মেয়ে। আর অন্যের মেয়েকে বাজারের পণ্যের মতো ঘুরিয়ে ফিরিয়ে দেখা, দরদামের কথায় আসা যদি বিয়ের উদ্দেশ্যে মেয়ে দেখা হয়, তাহলে বিয়ে বোধ হয় আমার জন্য না। তার ওপর দরদামও আবার কিভাবে হবে জানেন? যেখান থেকে মেয়ে নিবে, সেখানে থেকেই আবার চাহিদামতো আঁচল ভরবে। এই ব্যবসাটা আবার ব্যবসার রীতিও মানে না। ব্যবসায় মূল্য দিয়ে কিনতে হয়। এখানে যেখান থেকে মেয়ে নামক পণ্য নেবেন, সেখান থেকে আবার বেশ কড়া একটা দান মারা হয়। বেশ লাভজনক তবে সস্তা ব্যবসা, যাকে ভদ্র ভাষায় যৌতুক অভিহিত করা হয়। আপনি বুঝতে পারছেন আন্টি আমার কথা? অন্তু ধারল। নমনীয়। অদ্ভুত সমীকরণ না? ধারালো আর নমনীয়, বিপরীত দুটো অবস্থার সংমিশ্রণ। পাত্রর মা অন্তুর মায়ের দিকে তাকিয়ে এবার কড়া স্বরে, তাচ্ছিল্যে করে মুখ বিকৃত করলেন, আপা। সে আপনি মেয়েকে যতই শিক্ষিত করেন, আদর্শ শিখাইতে পারেন নাই। এরকম মেয়ে কার ঘরে যাবে, আল্লাহ মাবুদ জানে। আপনার কপালে কি আছে এই মেয়ে নিয়ে, আল্লাহই জানে। অন্তত কোনো ভদ্র পরিবারে তো যাবে না। অন্তু কেমন করে যেন হেসে উঠল। আপনি ভদ্রতা এবং আদর্শের কথা বলবেন না, শব্দ দুটো কষ্ট পাবে খুব। পরের মেয়েকে দেখতে এসে পান চিবোতে চিবোতে তাকে ম্যানিকুইনের মতন ঘুরিয়ে ফিরিয়ে দেখাটা কোথাকার আদর্শ? যেন আমি সুপার মার্কেটের দোকানে পোশাক পরিয়ে সাজিয়ে রাখা সেই পুতুলটা, আপনি এসেছেন পোশাকের সেই পুতুল মডেলটিকে দেখতে। পছন্দ হলে কিনবেন, অথবা অন্য দোকানে দেখবেন। থামল অন্তু। মাথা তুলে তাকিয়ে বেশ নরম এবং বিনয়। আত্মসম্মানহীনতা যদি আদর্শ হয়, আমি বরাবর অভদ্র এবং জঘন্য আদর্শে পালিত এক মেয়ে। অন্তত আমার বাপ আমাকে পড়ালেখা করিয়ে, খাইয়ে পড়িয়ে, আমার সমস্ত শখ, আহ্লাদ চাহিদা সাধ্যমতো পূরণ করে, আদর করে আমাকে গরু বানায়নি, যে কারো সামনে বিক্রিযোগ্য পণ্যের ন্যায় দাঁড় হব। অন্তত এটুকু মর্যাদাবোধ তো রাখি নিজের মাঝে যে, অন্তত আপনার মতো ভদ্রদের ঘরে আমার কদম পড়বে না। অন্তু আর বসল না। সকলের বিভিন্ন রকম দৃষ্টিকে পেছনে ফেলে এগিয়ে গেল নিজের রুমের দিকে। তার নামে এমনিতেও সমাজে রোটা কথা কম নেই। প্রতিনিয়তি লোকে তাকে আলোচনায় রেখেছে অন্তুকে তার মা বাপ মিন্সের মতো মানুষ করছে। নষ্টা মেয়ে, ভ্রষ্টা মেয়ে, বেয়াদব, অসভ্য, আদর্শহীন, পাড়ার লোকের দেয়া টাইটেলের অভাবের পড়ে না অন্তুর ভাগে। কিছুক্ষণ পর সকলকে বিদায় করে রুমে এলেন রাবেয়া বেগম। তিনি কিছু বলতে যাবেন, তার আগেই অন্তু বলল, এরকম লোকদের সামনে বসানোর জন্য তুমি আমায় টিউশনি কামাই করিয়ে বাড়ি ডেকে আনলে? তোমার আক্কেলকে আর কতটা সাধুবাদ জানাবো আমি, আম্মা। এসব লোক আমাদের বাড়িতে ঢোকে কেমন করে? রাবেয়া বেগম অসন্তুষ্ট স্বরে বললেন, একটা থাপ্পড় মারব, বেয়াদব মেয়ে। দিন দিন বেলেহাজ হয়ে যাইতেছ তুমি। বেশি লাই দিয়ে ফেলতেছি নাকি আমি? আর কয়টা পাত্রর সামনে আমার মানিজ্যত নষ্ট করবি তুই? মা হিসেবে তোকে পার করতে চাওয়ার কোনো হক নাই আমার? পাড়ার লোকে একের পর কথা বলতে ছাড়তেছে না প্রতিদিন। সেসবই তো শুনতেছি। তুই পরিস্থিতি বুঝবি কোনোদিন? বেকায়দা মেয়েলোক জন্মেছে আমার পেটে। আম্মা, তোমার তো সবসময় আমার উপর অভিযোগ থাকে। ধরে নিয়ে আসো এসব মূর্খ, ছোট মানসিকতার লোকদের। তোমার কি ধারণা, যার তার গলায় ঝুলে পড়ব আমি?
হোয়াট ননসেন্স, বিবেক নষ্ট হয়ে মানুষগুলো বোধহয় তোমার মতোই হয়। তোর বিবেক কাজে লাগা। তা লাগালেই তো মিটে যেত সব। এই দিয়ে কতগুলার সাথে এমন হইল? পাড়ার লোকে খুব ভালো কয় এতে, তাই না? ভার্সিটিতে পড়াচ্ছি তা নিয়ে কত কথা শুনলাম, এখন বিয়ে করাচ্ছি না তা নিয়ে লোকে কানাঘুষা শুরু করছে। এই যে এসব আচরণ করিস, লোকের কানে যায় না? শাড়ির সেফটি পিনগুলো খুলে ড্রেসিং টেবিলের ওপরে রেখে বলল, খুব যুক্তির কথা বলেছ। বুকের আঁচল নামিয়ে তাদের পেট ও পিঠের রঙের সাথে মুখের রং মিলিয়ে দেখাতে হবে। এরপর সেখানে বিয়ে করে চলে গিয়ে পাড়ার লোকের মুখ বন্ধ করতে হবে, রাইট? ইয়া, এক্সাক্টলি। আচ্ছা, বিয়েটা কার, আমার না পাড়ার লোকের? আমায় বোঝাও, পাড়ার লোকের কেন ফাটছে? বিক্রি করে দাও, এমনিতেইও তো ভার্সিটিতে পড়ি, অর্থাৎ বিক্রিই তো হয়ে গেছি। শেষের দিকে কঠিন হল অন্তুর কণ্ঠস্বর, চেঁচিয়ে উঠল সে। রাবেয়া বেগম বললেন, তুই এত অবুঝ কেন অন্তু? মেয়ে মানুষের এত মুখরা হতে নেই। সমাজে কথা হয়। এখন বিয়ে যদি নাও যদি করিস, পরে করবি তো। তখন যখন লোকে তোর ব্যাপারে শুনতে আসবে আশেপাশে, কি বলবে লোকে? মেয়ে মানুষের ঠান্ডা মেজাজের, নরম হতে হয়। এত কথা, এত যুক্তি, এত প্রতিবাদ, এই সব কি পড়ালেখা থেকে আসতেছে? আমি কি এতদূর তোরে পড়ায় ভুল করছি? কিছুক্ষণ চুপ থেকে শান্তস্বাভাবিক কণ্ঠে বলল, আম্মা, বের হও। আমি চেঞ্জ করব। ড্যাশ সারারাত পড়ার পর সকালের দিকে ঘুমিয়েছে। আজ ক্লাস টেস্ট পরীক্ষা আছে। মাসখানেকের ছুটির পর আজ থেকে ক্লাস শুরু ভার্সিটিতে। আজকাল ঘন ঘন ছুটি চলে। দেশের পরিস্থিতি ভালো না। ফজরের নামাজও কামাই হয়ে গেছে অন্তুর। উঠে গিয়ে রান্নাঘরে উকি দিল, কিছু খাওয়ার আছে নাকি আম্মু? তরকারি চুলায় বসাতে বসাতে বললেন রাবেয়া, কি থাকবে? আব্বুর কাছে যা, দেখ বারান্দায় মুড়ি চানাচুর দিছি। কি রান্না করছ? শুটকি মাছের ঝোল আর নিরামিষ। নাক ছিটকায় অন্তু, ওয়াক্থু গন্ধ। আমার জন্য অন্য কিছু বানাও। রাবেয়া বেগম রেগে তাকালেন, গেলি এখান থেকে? সর, যা। আহ্লাদ। চোখ উল্টায় অন্তু, যেন এই গন্ধের মধ্যে ঘুম দিতে এসেছি। ছি, কি ভয়ঙ্কর গন্ধ আসছে। আজ বাড়িটা গোলাপজল ছিটিয়ে পাকপবিত্র করতে হবে। রাবেয়া বেগম চোখ পাকালেন, আহা, যেন আমার মুখে শুটকির নাম থেকে গন্ধ আসতেছে, নাকি ঘরের দেয়াল থেকে? ঢং না করে সর এখান থেকে। শুটকি মাছ সেই ছাদে শুকাতে দেয়া এখনো আনিনি। একটু থতমত খেল অন্তু, মুখ গম্ভীর করে বলল, শুটকি যেখানেই থাক, আমার নাককে আকর্ষণ করে খুব বাজেভাবে। ওয়েট, সারারাত কুয়াশায় ভিজিয়েছ? বিরক্ত হলেন রাবেয়া, না সকালে রোদে দিয়েছি। গুড। বুদ্ধি হচ্ছে দিন দিন তোমার, বড় হচ্ছ তো। আম্মা, ভাবি কবে আসবে? রাবেয়া বেগম কাজে ব্যস্ত হয়ে পড়লেন, জানি না। আব্বুর পাশে এসে বসল, আমাকে আজ নামিয়ে দিয়ে যাবে একটু ভার্সিটিতে? আমজাদ সাহেব টান করে ধরে খবরের কাগজের পৃষ্ঠা উল্টালেন, তোর ভার্সিটি তো সেই 10টায়, আমি 8:30টার ট্রেন ধরব, এখনই বের হব। অন্তু ঠোঁটে ঠোঁট গুজল। আমজাদ সাহেব জিজ্ঞেস করলেন, ভার্সিটি থেকে নাকি হলে থাকার কথা বলেছে? আম্মা কি আর রাজি হবে তাতে?
সেকেন্ড ইয়ারের ফাইনাল কবে? ক্লাস টেস্ট চলছে, খুব তাড়াতাড়ি ডেট পড়বে মনে হয়। খবরের কাগজটা অন্তুর হাতে দিয়ে উঠে পড়লেন আমজাদ সাহেব। অন্তু জিজ্ঞেস করল, কবে ফিরবে তুমি? উদাসীন কণ্ঠে বললেন আমজাদ সাহেব, 2 দিন দেরি হবে হয়তো। এম ড্যাশ ভার্সিটির সামনে এসে রিকশা কদিন আগেই তুমুল আন্দোলন হয়ে গেছে ছাত্রলীগে। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের 2য় বর্ষের ছাত্রী অন্তু। দিনাজপুরের বাসেরহাট থেকে খুব বেশি দূরে নয় ওদের বাসা। ভেতরে ঢুকে শহীদ মিনার চত্বরে পৌঁছানোর আগেই পেছনে থেকে ডাক পড়ল তার। একজনের হাবভাব খুব উল্লেখযোগ্য। অন্তুর মনে হল সে চেনে লোকটাকে। মনে হল আগে দেখা মুখ, তবু মনে নেই বিশেষ কিছু। ছেলেটা এগিয়ে এসে হাতের সিগারেটটা অন্তুর দিকে বাড়িয়ে বলল, নাও, একটা টান দাও। অন্তু নিঃসংকোচ হাতে নিল সিগারেটটা। ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলল, টান না হয় দেব একটা, কিন্তু এতে ফজিলতটা কি? ফজিল তো এই যে আমি তোমায় টান দিতে বলতেছি, এর চাইতে বড় ফজিল তো বা হাকিকত কিছু নাই। আর জরুরি তো মোটেই না যে সবকিছুতে ফজিল তো থাকা লাগবে। কিন্তু আপনি টান দিতে বললেই দিতে হবে, তা কেন? এটা 80% মুসলিমের দেশ, বাংলাদেশ। আমি পশ্চিমা সংস্কৃতির মেয়ে না। সিগারেট খাই না আমি, তবু টান দিতে হবে কেন? পেছনে থেকে ক্যাটক্যাট করে বলল, কারণ আমরা সিনিয়র। এরপর আর কোনো ফজিলতের খোঁজ করলে তুমি নিখোঁজ হয়ে যাবে। পেছনের সকলে হেসে উঠল। অন্তু মাথা নাড়ল, উম্মম। সাংঘাতিক ব্যাপার দেখছি। তবে সিনিয়র কাকে বলে তা জানেন না, তাই না? সিগারেটওয়ালা ভ্রু নাচিয়ে এগিয়ে এসে দাঁড়াল, পরের জন থেমে পিছিয়ে যায়। এবার সিগারেটওয়ালা মুখের উপর ঝুঁকে পড়ল, তুমি জানাবে তা? অন্তু ঘৃণায় মুখটা পিছিয়ে নেয়, নিজ গরিমায় বলে ওঠে, মারি শক্ত করে, জানাতেই পারি। শিক্ষার বয়স হয় না। কোরআনেও বলা আছে, দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো। পেছনের ছেলেটা মুখ কেমন করে যেন তাকালো, হুঁশিয়ারি করছ? সিনিয়রদের সামনে মুখ চালাচ্ছ? মারা পড়বে, মেয়ে। কবে ভর্তি হয়েছ, বড় ছোট বিষয়টা বুঝে উঠতে পারোনি মনে হচ্ছে? হাসতে হাসতে সাবধান করল যেন সে অন্তুকে। অন্তু হাসল, তা তার হিজাবের আড়ালে ঢাকা পড়ে রইল বোধ হয়। হাসি চেপে বলল, কুকুর ছোট হোক অথবা বড়, তাকে কুকুর বলার সৎসাহটুকু থাকা অবশ্যই ভালো গুণ। কি বলেন সিনিয়র মশাই? কথাটা অন্তু ঘাড় বাঁকা করে তাকিয়ে থাকা সেই সিগারেটওয়ালা ছেলেটার দিকে তাকিয়ে বলল। ছেলেটার ভ্রু কিঞ্চিত জোরাল, যা খুব সূক্ষ্ম। অন্তু আবার বলল, একটা মেয়ে হেঁটে যাচ্ছে, তাকে ডেকে সিগারেট টানতে বলা, পানির বোতল ভরানো, জুতো পরিষ্কার করানো, আজেবাজে কথা চিরকুটে লিখে তা অন্যকে দেওয়ানো, হ্যারাস করা, এসব আপনাদের কাছে সিনিয়রের সংজ্ঞা? অথচ আমি যে বই থেকে সিনিয়রের সংজ্ঞা পড়েছিলাম, সেখানে লেখা ছিল সিনিয়র হল শিক্ষক, যে জুনিয়রকে আদব শেখাবে, শিষ্টাচার বোঝাবে, একটা ভুল করলে ধমক দিয়ে ভুলটা শুধরে দেবে, কোনো প্রয়োজনে সাহায্য করবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই লেখা ছিল। সেই বইটা কিনে নেবেন পারলে, হতে পারে নতুন করে মানুষের চামড়া গজাবে আপনাদের গায়ে। সিগারেটটা মাটিতে ফেলে পা দিয়ে চেপে পিষে আর তাকালো না ছেলেদের দলের দিকে, ক্লাসের দিকে এগিয়ে গেল। ছেলেগুলো এগিয়ে যেতে অগ্রসর হয় অন্তুর দিকে ক্ষিপ্র বেগে। জয় তাকিয়ে দেখল, তার সেই সিগারেট, মেয়েটা মাটিতে ফেলে পা মারিয়ে গেছে।
ছেলেদের থামালো জয়, উহু। বয়েজ, কুল কুল। পাখিটা একদম আলাদা, সবার থেকে আলাদা। তার সঙ্গে খেলাটাও হবে একদম আলাদা। আমাকে চেনেনি মনে হয়। বেশ ভাবুক কণ্ঠে বলল কথাগুলো জয়। আস্তে করে মুখ তুলে আকাশের দিকে তাকালো, কুকুর বলেই খালাস হয়ে গেলে, মেয়ে। পেটে যে কুকুরের ভীষণ ক্ষুধা, সেটা খেয়াল করলে না। নট ফেয়ার, নোপ। দিস ইজ নট ফেয়ার। হুট করে আবার আসমান থেকে চোখ নামিয়ে ঘাড় নাড়ল দুদিকে, চাহ। উহহ কি তেজ! আমি ডিস্টার্বড রে। ঝুঁকে পড়ে পিষে যাওয়া সিগারেটটা তুলল। সেটা কবিরকে দেখিয়ে বলল, রেখে দে, এটা যত্ন করে। পাখি শিকার করার পর একবার করে এটা দেখব, আর তাই বলে আমার সাথে এভাবে? এও আমাকে চেনে? সামনের দাঁতক পার্টি ঘষল মৃদু। ঘাড়ে হাত বুলিয়ে আর চোখে সামনে তাকিয়ে দেখল। ঘাড়ে হাত রেখে আবার আকাশের পানে তাকালো, সামনে ইলেকশন রে। জয় নিজেকে বাঁচিয়ে চলছে, তাতে দেখছি অনেকেই রঙ্গতামাশা দেখিয়ে চলে যাচ্ছে। এটা কি ঠিক হচ্ছে বলতো? ইলেকশন তো শেষ হবে তাই না? এরপর কি হবে তা ভাবছে না কেন এরা? হিংস্র হয়ে উঠল জয়ের মুখ। উন্মাদের মতো হাসল। ভার্সিটি চত্বরে লোকজন কম এখন। ক্লাসের ফুল টাইম চলছে। লোক থাকলেও জয়ের যায় আসার কথা নয়। সে আবার তাকালো অন্তুর চলে যাবার পানে। অন্তু ততক্ষণে ঢুকে পড়েছে সমাজবিজ্ঞান বিভাগের বিল্ডিংয়ে। ক্লাস শেষে খুব ক্লান্তবোধ হল খুব অন্তুর। তবুও ক্লান্ত শরীরটাকে টেনে নিয়ে অন্তু চলল প্রফেসরের কামরার দিকে। তাকে ডাকা হয়েছে, ডাকার কারণ স্পষ্ট নয়। পিয়ন থামালো দরজার সামনে, দাঁড়ান আপনি। স্যার বিজি আছে। মিটিং চলতেছে ভিতরে। অন্তু দাঁড়াল। ভেতর থেকে প্রফেসর ইউসুফ সিরাজির কণ্ঠস্বর শোনা গেল, ভেতরে আসতে দাও ওকে। অন্তুর একটু সন্দেহ হল, কোনো গুরুতর বিষয়? সে প্রফেসরের মনোযোগে পড়েছে কেন? ভেতরে প্রবেশ করে সালাম জানাল। ইউসুফ সিরাজি মাথা নাড়লেন, এসো। আরও কয়েকজন বড় বড় শিক্ষক রয়েছেন কক্ষে, এবং টেবিলের সামনে ডানপাশে চেয়ারে বসে আছে এক লম্বা মতো পুরুষ, পরনে পাঞ্জাবি, মুখে চাপদারি। যার মুখভঙ্গি একদম স্বাভাবিক, নিচের দিকে তাকিয়ে আছে শীতল দৃষ্টি মেলে। একে অন্তু চেনে, ভার্সিটির ছাত্র সংসদের সভাপতি হামজা পাটোয়ারি। ইউসুফ সিরাজি জিজ্ঞেস করলেন, সকালে কি হয়েছিল? অন্তু ইতস্তত না করে বলল, আমাকে র‍্যাগ দেয়া হয়েছিল, স্যার। সে তো আর নতুন কিছু নয়। তুমি কি করেছ? কড়া শোনাল প্রফেসরের কণ্ঠস্বর। অন্তু দমল না, বলল, আমাকে সিগারেটে টান। আহ! ব্যাপারটা যেন শুনতে আগ্রহী নন স্যার, বিরক্ত হলেন, তুমি কি করেছ সেটা বলো। অন্তু স্যারের সম্মানে বিনয়ের সঙ্গে তবে দৃঢ় কণ্ঠে বলল, আমাকে ধূমপান করতে বলা হয়েছিল, স্যার। আর তাতে অভ্যস্ত নই আমি। তাই সিগারেটটা নিয়ে ফেলে পা দিয়ে নষ্ট করে দিয়েছি। মুখভঙ্গি শক্ত হল প্রফেসরের। চোখ পাকালেন তিনি, চাপা স্বরে ধমকে উঠলেন, এই শিখেছ? কার সঙ্গে এই আচরণ করেছ কোনো জ্ঞান আছে সে বিষয়ে? অভদ্র মেয়ে। সিনিয়রদের সঙ্গে এই আচরণ শিখেছ এতদিনে? আদবের বালাই নেই ভেতরে। তুমি জানো, এতে তোমার অ্যাডমিশন ক্যান্সেল হতে পারে? নাম কি? অন্তু অবাক হল, উল্টো তাকে ব্লেম করা হচ্ছে।
অবশ্য চমকানোর কিছু নেই। দুনিয়ার সংবিধানের নাম যেখানে অরাজকতা ও সুশাসনহীনতা, সেখানে এটা নেহাত স্বাভাবিক ব্যাপার। নাম বলল সে, মাহেজাবিন আরমিন অন্তু। বাবার নাম? একটু ভয় হলো অন্তুর, এসব আব্বুর কানে গেলে আব্বু সম্মানী মানুষ, তামাশা নিতে পারবেন না। জবাব দিল, আমজাদ আলী প্রামাণিক। স্কুল মাস্টার আমজাদ নাকি? জি। এখনো মাস্টারি করে? জি না, রিটায়ার করেছেন বছরখানেকের মতো। ইউসুফ সিরাজি হামজাকে জিজ্ঞেস করলেন, হামজা, তুমি কিছু বলবে? হামজার মুখভঙ্গি দুর্বোধ্য। বোঝার চেষ্টা করল অন্তু, অথচ বিশেষ অভিব্যক্তি নেই মুখে। অন্তুর দিকে তাকালো না চোখ তুলে, মৃদু একবার ঘাড় নেড়ে দাম্ভিকতার সাথে ডান হাত তুলে ইশারা করল অন্তুকে বের হয়ে যেতে। জলদ গম্ভীর প্রতিক্রিয়া তার। কক্ষ থেকে বেরিয়ে অন্তু থমকাল। সে কি কোনো অনিশ্চিত ঝামেলায় জড়িয়ে যাচ্ছে? কোনো ফ্যাসাদের আভাস ছিল এসবের মাঝে? মনটা কু গাইছে খুব। একটা অজানা বিষণ্ণতা টের পেল সে ভেতরে, যা যুক্তিহীন বলেও মনে হচ্ছে, আবার কিছু একটা খোঁচাচ্ছে ভেতরটায় খুব। ভিসি কেন বসেছিল ওখানে? আজ প্রথমবার অন্তু হামজাকে এত কাছ থেকে দেখল। আগে দেখেছে বিভিন্ন পোস্টার এবং প্রোগ্রামের ব্যানারে, নয়তো ভার্সিটি প্রোগ্রামে বক্তব্য দেওয়া বা নেতৃত্ব প্রদানের সময়ে। শহীদ মিনার চত্বর পেরিয়ে যাবার সময় মেয়েলি ডাক কানে এলো। মেয়েটাকে পরিচিত, নাম তানিয়া। ওর 2 ইয়ার সিনিয়র। এগিয়ে গিয়ে বলল, জি আপু। আজ আবার কি হয়েছিল ভার্সিটিতে? অন্তু বসল সিঁড়ির ওপর। আজ আবার? কেন, এর আগেও কি কিছু ঘটেছে নাকি ভার্সিটিতে? তানিয়া জিজ্ঞেস করল, কোনো ইয়ার যেন তুমি? সেকেন্ড ইয়ার। ও আচ্ছা। ছুটিতে ছিলে তোমরা? ভার্সিটিতে হওয়ার কি আর কোনো কমতি আছে? একের পর এক হয়ই। তোমার কি হয়েছে আজ, জয় আমিরের সঙ্গে? অন্তু কপাল জোড়াল, জয়? প্রশ্নটা খুব অপছন্দ হল তানিয়ার, বিরক্ত হল। 2 বছর ভার্সিটিতে পড়ছ, এবার কি বলবে জয়কেও চেনো না নাকি? ভার্সিটির ভিপিকে চেনো না? কাউন্সিলরের ছেলে হামজা পাটোয়ারিকে চেনো? জি, চিনি। আর ভিপিকে? হামজার ফুফাতো ভাই, জয় আমির। ও আচ্ছা। জি চিনি তো, তবে নামের সঙ্গে মুখ চেনা নয় হয়তো। তানিয়ার জয়ের হুলিয়া বর্ণনা করতে শুরু করল। 2 বছর আগে এখান থেকে অনার্স শেষ করেছে। শ্যামলা বর্ণের লম্বা করে, থুতনির কাছে একটা তিল আছে। গলায় চেইন, তাতে যে লেটার আছে। ডান হাতে ঘড়ি পরে আর বাম হাতে ব্রেসলেট। অন্তুর সেসব শুনতে ইচ্ছে করছিল না। বুঝল, যে তাকে সিগারেটে টান দিতে বলেছিল, সেই জয়। ভিপির এই আচরণ ভার্সিটির জুনিয়রদের সাথে? আর শুনতে চাইল না এই বিশদ বর্ণনা, দ্রুত মাথা নাড়ল। জি, এবার চিনেছি। কি করেছে ওরা তোমার সঙ্গে? এমনভাবে কথাটা বলল তানিয়া যেন কোনো বিশেষ গোপন রহস্যের ব্যাপারে খোঁজ করছে। অন্তু বলল, বিশেষ কিছু নয়, র‍্যাগ দিয়েছিল। এবার তানিয়া আরো সতর্ক হয়ে উঠল। আরে, লজ্জা পাচ্ছ কেন? আমি কাউকে কিচ্ছু বলবো না, এসব হতেই থাকে। বলো কি করেছে ওরা তোমার সঙ্গে? অন্তু অবাক হল, আশ্চর্য। লজ্জা পাওয়ার প্রশ্ন কেন উঠছে? বললাম তো,
সাধারণ র‍্যাগ দিয়েছে। আর কি সব হয়ে থাকে? তাচ্ছিল্য করে হেসে উঠল তানিয়া সহ পাশের মেয়েগুলো। তানিয়া মুখ বিকৃত করে বলল, কেন? তুমি বোধহয় জানো না র্যাগিংয়ে মেয়েদের সাথে কি কি করা হতে পারে? জি, জানি। তবে আমার সঙ্গে তেমন কিছু হয়নি। তানিয়া কেমন অবিশ্বাস্য দৃষ্টিতে তাকালো, তাই নাকি? যাক, তা যদি সত্যি হয় তো ভালো। কিন্তু তুমি কি করেছ? তোমাদের নিয়ে কানাঘুষা চলছে ভার্সিটিতে। তোমার সাহস বেশি হয়েছে নাকি? কানাঘুষা? কি কানাঘুষা চলছে? কানাঘুষার মতো কিছু তো হয়নি। আর সাহসের কি আছে এতে? যা আমার পছন্দ নয় তাতে আমি সাফ মানা করে দিয়েছি। তানিয়া চোখ উল্টালো, মেয়ে, তোমার তো মাথায় দোষ আছে মনে হচ্ছে। তুমি সিনিয়রের সাথে বেয়াদবি করে এসে বলছো কানাঘুষার কিছু হয়নি। হয় তুমি পাগল, নয়তো বোকা অথবা দুঃসাহসী বলা যায়। কিন্তু এখানে দুঃসাহস টেকার না। তুমি সিনিয়রদের সাথে এরকম অবাধ্যতা করলে কোনো সাহসে? জয়কে তো দেখছি তাহলে আসলেই চেনোই না তুমি? ভার্সিটিতে কি ঘাস কাটতে আসো? খবর বা রুলস কিছুরই জ্ঞান রাখো না নাকি? অন্তুর খুব বলতে ইচ্ছে করল, ঘাস কাটতে যদি নাও আসি তবে এসব খবর রাখতে নিশ্চয়ই আসি না। আসি পড়ালেখার জন্য, তা শেষ করে ফিরে যাই। চেপে গেল, শঙ্কিত হয়ে উঠেছে ইতোমধ্যেই ভেতরটা। বুক আটকে আসা শ্বাস জড়ো হচ্ছে ভেতরে। ভয়টুকু সে চাপল ভেতরে, প্রশ্ন করল, কিসের খবর রাখার কথা বলছেন? মেয়েগুলো একে অপরের দিকে তাকালো, একটু তাচ্ছিল্যে হাসল সকলে। তানিয়া বলল, এর আগে বহু মেয়ে ভার্সিটি ছেড়েছে জয়ের কারণে। তোমরা তখন অ্যাডমিশন নাওনি, তখন জয় ফাইনাল ইয়ারে ছিল। একটা মেয়ে হলের ছাদ থেকে পড়ে আত্মহত্যা করেছিল। ওরা কি করেছিল মেয়েটার সঙ্গে জানা নেই। কিন্তু একটা কথা পরিষ্কার, জয় এক অভিশাপ। আবার ভালো। আবার ভালো কেন? রাজনীতির চাল বোঝো না? সমাজসেবার কাজবাজ করে দুই ভাই মিলে। পুরো ছাত্র সংগঠনের বেশ ভালোই যোগান দেয় দুজন। এক কথা এরিয়ার লোকের মনোযোগ কেড়েছে নিজের নেতৃত্বের জেরে, অথচ বখাটেপনা ছাড়তে পারেনি। তবে সেটার কোনো প্রমাণ থাকে না, বুঝলে? অন্তু একটা ছোট্ট শ্বাস ছেড়ে জিজ্ঞেস করল, আমাদের ছুটির মধ্যে কি হয়েছিল ভার্সিটিতে? তানিয়া চারদিকে ভালোভাবে তাকালো কয়েকবার, বেশ কিছুক্ষণ চুপ রইল। এরপর নিচু আওয়াজে বলল, হামজার বাপ কাউন্সিলর এলাকার, তা তো জানো। আর হামজা এখনকার ভিসি, সাথে পুরোপুরি রাজনৈতিক নেতাকর্মী। আমাদের কমন রুমের আয়া সালমা খালাকে তো চেনো। ওনার বাড়ি হামজাদের ক্লাবের পাশে। ওনার ছোট ছেলেটার হঠাৎই কি থেকে যেন আঘাত পেয়ে কি হল, পায়ে ক্যান্সার হল। এরপর খালা বাড়ির জায়গা অর্ধেক দাম নিয়ে পাওয়ার দলিল করে এক হিন্দুর কাছে বন্ধক রেখেছিল, বলা চলে বিক্রিই করেছিল। তবে শর্ত ছিল খালা নির্দিষ্ট সময়ে টাকা পরিশোধ করলে জায়গা ফেরত পাবে, যেহেতু বসত বাড়ি। কিন্তু চিকিৎসা করেও সেই ছেলে বাঁচেনি। আর 1 বছরের সময় ছিল, খালা সেই সময়ে টাকা পরিশোধ করতে পারেননি। তার ওপর প্রতি মাসের করা সুদের টাকা জমে পুরো জমির দাম উসুল হয়ে গেছিল ওই লোকের। ওই লোক এরপর জায়গাটা খালাকে না জানিয়ে অন্য কারো কাছে বেচে দিয়েছিল। তারা এসে তাগাদা দিতে থাকল বাড়ি খালি করার। খালা সময় চেয়ে নিয়েছিল, কিন্তু পরে বিচার সালিশ বোর্ডের কাছে চলে গেল। মানে মেয়র, কাউন্সিলর, এলাকার মাতব্বর, সমাজসেবকেরা সব ছিল। সব শেষে নাকি বিশাল ঝামেলা হয়েছিল।
পরে হামজা আর জয় মিলে সালমা খালাকে সময় দিয়েছিল আরও কিছুদিন। তখন খালার বড় ছেলের বউ বাপের বাড়ি জায়গা বিক্রি করে এনে টাকা দিয়েছিলেন কাউন্সিলর হুমায়ুন পাটোয়ারির কাছে। পরে আর খালা টাকা নিয়ে আসেনি। এরপর বেশ কয়েকবার হামজা ভাই বাড়ি খালি করতে বলেছিল খালাকে। তারা যায়নি, তাদের যাওয়ার জায়গা নেই। কয়েকদিন হলো খালার মেয়ে আখিকে পাওয়া যাচ্ছে না। লোকে বলছে এদের মধ্যেই কেউ হয়তো আখিকে তুলে নিয়ে গেছে। জানা নেই মেয়েটার সঙ্গে কি হয়েছে, কি হালে আছে। আর শোনার ধৈর্য হল না অন্তর। ছটফটিয়ে দাঁড়িয়ে পড়ল। কোনোমতো কাটিয়ে বেরিয়ে এলো ভার্সিটির ক্যাম্পাস থেকে। বুকের ভেতরে টিপটিপ আন্দোলন চলছে, আওয়াজটা খুব কানে বাজছে, নিকাবের নিচে মুখটা ঘেমে উঠেছে। পানি পিপাসা বোধ করল। সে কি কোনো ভয়ানক পরিণতির আভাস পেল আজ? আখি দেখেনি কখনো মেয়েটাকে, হৃদযন্ত্রটা খুব লাফাচ্ছে। আচ্ছা, আখি কোথায়? পাওয়া যাচ্ছে না কেন ওকে? সামনের দিনগুলো কি খুব অন্যরকম কাটবে জীবনে? এরপর দুদিন আর ভার্সিটিতে যায়নি অন্তু। তার সাহসে জুটছে না। সেদিন তো জয়ের সম্মুখে দাঁড়িয়ে এক ফোঁটাও আতঙ্কের উদ্রেক হয়নি, অথচ আজ দুটো দিন বুকে ভারী কোনো শঙ্কা চেপে আছে, নিঃশ্বাস প্রশ্বাসে বাধা হয়ে আছে সেই শঙ্কাটুকু। আখি মেয়েটাকে সে দেখেনি কখনো, নাম ছাড়া কিছু জানা নেই। তবুও আজ দুটো দিন ঘরে বন্দী হয়ে ওই অপরিচিতা মেয়েটার জন্য পরাণ দাপায়। নিজের পরিণতি সম্বন্ধে মাথায় চেপে বসে অকল্পিত এক ভয়। বাড়ির দরজায় ধাক্কা পড়ল। অলস ভঙ্গিতে উঠে গিয়ে দরজা খুলে দিল সে। মার্জিয়া ভেতরে ঢুকেই হাতের ব্যাগটা ধপ করে মেঝেতে রাখল। অন্তু বলল, কি হয়েছে ভাবি? ভাই আনতে যায়নি? মার্জিয়া জবাব দিল না। অন্তু আবার বলল, আপনি বোরকা খুলে আসুন, আমি খাবার আনছি, একসাথে খাই। মার্জিয়া খাক করে উঠল, এই নাটক করবা না তো অন্তু। সহ্য হচ্ছে না গায়ে। অন্তু স্বাভাবিকভাবে বলল, গায়ে একটু ঠান্ডা পানি ঢেলে আসুন, ভালো লাগবে। ছ্যাঁত করে উঠল মার্জিয়া, তোমার মতো ডাইনির মুখে এর চেয়ে ভালো পরামর্শ শোনার আশা রাখি বা কই আমি? কথাই বলো গা ঝালানো সব। কি হয়েছে? ক্ষেপে আছেন কেন? কার রাগ আমার ওপর দেখাচ্ছেন? তোমার মতো মাতারি ননদ থাকতে রাগ আর কার ওপর হবে? অন্তুর কণ্ঠস্বর দৃঢ় হয়ে উঠল, মুখ সংযত করুন আপনার। আপনি জানেন, বেশিক্ষণ আমি আপনার এই ছোটলোকি আচরণ নিতে পারব না। কি করবা তুমি? কি করবা ডাইনি তুমি? আমার বোনের সংসার যেভাবে খাইতে লাগছ, আমারেও তারাবা এইখান থেকে? অন্তু হতবিহ্বল চোখে তাকালো ভাবির দিকে। বোধগম্য হচ্ছে না এই সস্তা কথাগুলোর মানে কিছুই। রাবেয়া জোহরের নামাজে বসেছিলেন, দ্রুত সালাম ফিরিয়ে উঠে এলেন, কি হইছে মার্জিয়া? কি সব ভাষা এইসব? মুখ খারাপ করতেছ কেন? মুখ ঝামটি মারল মার্জিয়া, শখ আমার খুব যে, তাই। অন্তু বলল, ভনিতা না করে রহস্য উন্মোচন করুন, আমি কি করেছি? আপনার শখ পরেও মেটাতে পারবেন। মুখ বিকৃত করল মার্জিয়া, জানো না তুমি, না? তাসিন যখন তোমার পিছে পিছে ঘুরছে তখন মন লাগে নাই। এখন যেই আমার বোনের সাথে বিয়ে হইছে, তোমার পীড়িত জাগছে? কয়দিন খুব কবিরাজের কাছে ঘুরাঘুরি করলা দেখলাম মামেয়ে। তাই তো বলি, হঠাৎই আমার বোনজামাইরে দাওয়াত করে খাওয়াবা কেন তোমরা?
অন্য মেয়ের ঘর ভাঙতে অন্য পুরুষকে জাদুটোনা করা, কবিরাজি গাছ খাওয়াচ্ছ, লজ্জা করে না তোমার? তাসিন বিথিকে তালাক দিতে চায়। কেন চায়? বেহায়া মেয়ে লোক। সশব্দে একটা থাপ্পড় মারলেন রাবেয়া মার্জিয়ার গায়ে। আস্তে কথা কও। হুঁশজ্ঞান করে কথা কও। কি দিয়ে কি বলতেছ টের পাইতেছ না? মার্জিয়া চিটপিট করে উঠল, হু হু। আস্তেই তো বলা উচিত এসব কথা, নইলে পাড়ার লোকে আপনার মেয়ের আর আপনার কুকীর্তি জানলে কেলেঙ্কারি হবে যে। অথচ আপনি মেরে থামাতে পারবেন না আমায়। আমার বোনের ঘর ভাঙলে আপনার মেয়েকে দেখি এই বাড়িতে রাখে কে? রাবেয়া গর্জে উঠলেন এবার মৃদু স্বরে, আমার মেয়েকে বের করার বা রাখার তুমি কে? আমার মেয়ের বাপমা মরে যায়নি এখনো যে তুমি আমার মেয়েকে বাড়ি থেকে বের করবা। আমার মেয়েকে তাড়াবা, তার আগে আমি বের করতে পারবো না তোমায়? এখনো বেঁচে আছে আমার মেয়ের বাপ। বের হয়ে আসলো আসল মনের কথা, দেখলেন? এখন আমাকে সংসার থেকে বের করার যে গোপন বুদ্ধি চলতেছে সেটাও বের হয়ে আসলো। আপনারা কেন পড়ছেন আমার আর বোনের পেছনে? অন্তিক বাড়ি ঢুকল, কি ব্যাপার? কিসের চেঁচামেচি চলতেছে? মার্জিয়া ফুপিয়ে কেঁদে উঠল, এই বাড়িতে আমার জায়গা হওয়া না হওয়া নিয়ে লাগছে। অন্তিক বুঝল না ব্যাপারটা, মানে? অন্তু কপালে আঙুল চেপে চোখ বুজেছিল। চোখ খুলে তাকিয়ে বলল, আল্লাহর ওয়াস্তে ভাবি, কথা ঘুরাবেন না। আর প্লিজ অপবাদ দেবেন না। আল্লাহ এমন না করুক, আপনার জিহ্বায় পোকা ধরল। হায় হায় করে উঠল মার্জিয়া, কান্না মেশানো গলায় বলল, অপবাদ দিচ্ছি? কেবলই আম্মা বলল না আমাকে বাড়ি থেকে বের করার কথা? অন্তু দীর্ঘশ্বাস ফেলে বলল, তার আগের পটভূমিটুকু ভুলে গেছেন? তার আগে কিছু হয়নি? হয়েছে। আপনি বাড়িতে বাড়িতে ঢোকার সাথে সাথেই আম্মা আপনাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, রাইট? ভাবি, ইন্ডিয়ান বাংলা সিরিয়াল চলছে না এখানে? বাপ মা তো একটাই আপনার, তাই না? তাহলে গালে জবানও একটাই রাখুন, নয়তো জন্মের ব্যাপারে সন্দেহ চলে আসে আমার। মার্জিয়া মুখে হাত চেপে ধরে স্বামীর দিকে তাকাল। কেঁদে ফেলল সে। রাবেয়া বেগম এসে দ্রুত মেয়ের মুখ চেপে ধরলেন। অন্তু ঝটকা দিয়ে সরাল মায়ের হাত, ছাড়ো তো। তোমার মতো সুশীলা, অবলা মা পাশে থাকলে মেয়ে যে কারো মুখের ভাষায় স্লাট হয়ে যাচ্ছে তবুও জবাব দেবার প্রয়োজনীয়তা দেখছ না। আমাকে তো দিতেই হবে জবাব, তাই না? আমার তো গায়ে সইবে না অপবাদ। অন্তিক অন্তুর দিকে তাকাল, অন্তুর চোখের দৃষ্টি নির্লিপ্ততা। ওই চোখে তাকিয়ে কেউ ওই নজরকে এড়িয়ে যাওয়া বা ভুল বোঝার ক্ষমতা বোধহয় রাখে না। জ্বলন্ত, চিরন্তন সত্য দৃষ্টি। অন্তু ভাইয়ের দিকে তাকিয়ে নিম্ন অথচ দৃঢ়, সবল গলায় বলল, ভাই, তুই আমার কথা বিশ্বাস কর বা না কর সেটা তোর ব্যাপার। তাসিন বিথিকে ডিভোর্স দিতে চায়, আর তা নাকি আমি আর আম্মা প্রতিদিন কবিরাজের কাছে ঘুরে কুফরি কালাম করে করাচ্ছি। এতখানি আত্মমর্যাদাহীন এবং কুসংস্কারচ্ছন্ন না আমি, তা বলার অপেক্ষা রাখে না। এটুকু অহংকার আছে আমার। তোর বউকে বোঝা, শিক্ষিত মেয়ে হয়ে মূর্খর মতো আচরণ এবং কাজকর্ম করলে আমিও কিন্তু অন্তু। মিথ্যাচার সহ্য করার মতো চামড়া অন্তর দেহে নেই? মার্জিয়া আর্তনাদ করল, কি করবা তুমি আমার সাথে? মারবা? যেমন কেবল তোমার আম্মা মারল? আম্মা মারেনি আপনাকে। বরং কাজকর্ম অনুসারে প্রতি মুহূর্তে প্রতিটা মানুষের কিছু ন্যায্য প্রাপ্য থাকে, সেটাই মিটিয়ে দিয়েছে আম্মা আপনাকে।
অন্তিকের দিকে তাকিয়ে আবার বলল, অন্তু, আব্বুর জন্ডিস তা তো অন্তত জানিস। তাই বড় খালা বলেছিল গাছগাছড়ার ওষুধ খেলে জন্ডিস রোগে বেশি কাজ করে। তাই আম্মা আর আমি কয়েকদিন ইউনানি নাকি বলে গাছগাছড়ার ওষুধ দিয়ে চিকিৎসা করতে একজন গাছগাছড়ার চিকিৎসকের কাছে গিয়েছিলাম। সেই ওষুধ আব্বু এখনো খাচ্ছেই। তোর বউ এ বাড়িতে তামাশা না করলেই কি বেশি ভালো থাকবে না বাড়ির পরিবেশ? কি দরকার প্রায় দিন অহেতুক বিতর্কে নামার? অন্তিক কোনো কথা বলল না, চুপচাপ নিজের রুমে চলে গেল। অন্তু আহত চোখে চেয়ে রইল বড় ভাইয়ের চলে যাওয়ার পানে। একরাশ ভাঙাচোরা যন্ত্রণা আর ঘেন্না বোধহয় জড়িয়ে এলো বুকটায়। সে বহুদিন ভাইয়ের সাথে প্রয়োজনীয় ছাড়া অপ্রয়োজনীয় কথা বলে না, হাসে না, একসাথে খায় না। এক অপরিকল্প অনীহা এবং বিতৃষ্ণা জেগেছে সবকিছু বুঝে নির্বিকার থাকা অন্তিকের ওপর। এই যে এখন একটাও কথা না বলে চলে গেল রুমে। অন্তু যদি যুক্তি প্রতিবাদ না করতে জানত, আজ নিশ্চয়ই বউয়ের কথায় অন্তু নষ্টা মেয়ের কাতারে পড়ে যেত ভাবির ভাষায়। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, একটু আগে যে অল্প খিদে পেয়েছিল তা এখন আর অনুভব হচ্ছে না। আস্তে করে নিজের ঘরে চলে গেল। পেছনে রাবেয়া বেগমের ফুপানোর আওয়াজ পেল, ফিরে তাকাল না। অন্তুদের এলাকায় একবার ব্রাক ব্রাঞ্চ পরিচালিত গণশিক্ষার কার্যক্রম এসেছিল। সেখানে বয়স্কদের শিক্ষা দেয়া হয়। সে তখন এইচএসসি পরীক্ষা দিয়ে দিনাজপুরেই টুকটাক কোচিং করছে। শখের বিষয় বড় নিরক্ষর মানুষদের শিক্ষা দেয়া। সেও শিক্ষিকা হিসেবে যোগদান করেছিল সেখানে। সেখানেই পরিচয় হয়েছিল তাসিনের সাথে ওর। তাসিন ওর প্রেমে পড়ল। বাড়ির লোকদের সাথে, বিশেষ করে রাবেয়ার সাথে খুব সখ্যতা গড়ে উঠেছিল তার। রাবেয়া মানুষটা যুবকদের সাথে খুব তাড়াতাড়ি মিশে যান। ভোলা ভালা, সরল নারী যাকে বলে। এক পর্যায়ে তাসিন যখন প্রস্তাব দিল বিয়ের, সাফ মানা করেছিল অন্তু। সে বিয়ে করবে না, এমনকি সে কখনো তাসিনকে প্রেমিকের মতো নজরে দেখেনি। তাসিন নিজে থেকেই উতলা হয়ে পড়েছিল। এরপর কিছুদিন কেটে গেল। তাসিন হাল ছাড়ল, মার্জিয়া নিজের বোন বিথির সাথে তাসিনের বিয়ে দিল। অথচ এখন কেন তাদের সংসারে অশান্তি তা জানার কথা নয় অন্তুর। তাসিনের সাথে কোনোকালেই তার বিশেষ যোগাযোগ ছিল না। মার্জিয়া কুষ্টিয়ার মেয়ে। তাকে ভাগিয়ে নিয়ে চলে এসেছিল অন্তিক। সেই নিয়ে মাস্টারমশাই আমজাদ সাহেবের নামও খারাপ হয়েছিল বিশেষ। দুটো থাপ্পড় মেরেছিলেন আমজাদ সাহেব ছেলের গালে। আর বিশেষ কিছু বলেননি। এরপর থেকে অন্তিক বদলেছে, মার্জিয়া নিজেকে প্রকাশ করেছে। শিক্ষিত মেয়ে হওয়া সত্ত্বেও আচরণ খুব নিচু মেয়েটার। অন্তুর আজ আর ভার্সিটিতে না গিয়ে উপায় নেই। আজ আরেকটা পরীক্ষা আছে ক্লাসে। 9টার দিকে বেরিয়ে পড়ল সে ক্লাসের উদ্দেশ্যে। গেট দিয়ে বের হবার সময় আমজাদ সাহেবের সঙ্গে দেখা হল। তিনি সকালের ট্রেনে দিনাজপুর ফিরেছেন কুড়িগ্রাম থেকে। অন্তু জিজ্ঞেস করল, এই অসময়ে ফিরলে যে? কাজ শেষ হয়ে গেল, ফিরে এলাম। অন্তু থামল, এরপর জিজ্ঞেস করল, আব্বু, তোমার গ্রামের জমি বিক্রি করার এমন কি বিশেষ দরকার পড়ল? বলনি কিন্তু এখনো আমায়। গম্ভীর মুখে বললেন আমজাদ সাহেব, সব কথাই শুনতে হবে কেন? পড়ালেখায় মনোযোগ নষ্ট হবে এসব সাংসারিক বিষয় মাথায় আনলে, মন দিয়ে পড়। তোদের সেকেন্ড ইয়ার ফাইনাল কবে? ক্লাস টেস্ট চলছে, ডেট দেবে খুব তাড়াতাড়ি। আমজাদ সাহেব বললেন, ভাড়া আছে কাছে? অন্তু মাথা নাড়ল, আছে।
আমজাদ সাহেব শার্টের বুক পকেট থেকে 50 টাকা বের করে অন্তুর হাতে দিলেন, সাবধানে যাবি। ক্লাস শেষে দেরি করবি না, তাড়াতাড়ি ফিরে আসবি। অন্তু একটু সপ্রতিভ হল, এ কথা বলছো কেন, আব্বু? ক্লাস শেষে কোথাও কাজ আছে কোনো? না, নেই। তাহলে আর দেরি করার কি আছে? এমনিতেও ভার্সিটি চত্বর আজকাল ভালো চলছে না। অন্তুর বুক কাঁপল, আব্বু এখনো কিছু জানে না। এত অগাধ বিশ্বাস আর আশা, ভরসা অন্তুর ওপর আব্বুর। সৃষ্টিকর্তা না করুন, খারাপ কিছু ঘটলে এই মানুষটা সইতে পারবে তো? মাথা ঝাড়া দিল অন্তু। ধুর, কি সব অযাচিত কথা ভাবছে সে। কিচ্ছু হবে না, রবের উপর ভরসা আছে অন্তুর। ড্যাশ রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে অন্তু এগিয়ে গেল গেট দিয়ে। অন্যরকম লাগছে কিছু একটা। জটলা পাকানো লোকজন ক্যাম্পাসে। এক স্থানে চেয়ার ও বেঞ্চি পাতা। জয় বসে আছে, পায়ে পা তুলে। পাশেই হামজা। দুজনের পরনেই সাদা পাঞ্জাবি। নভেম্বরের মাঝের সময়টা। শাল জড়ানো গায়ে। দুজনকে ঘিরে দাঁড়িয়ে আছে ছাত্র সংগঠনের ছেলেরা। হামজা স্বভাবসুলভ ভঙ্গিমায় গাম্ভীর্যপূর্ণ মুখে বসে আছে। জয় এদিক ওদিক তাকাচ্ছে। স্থির থাকার স্বভাব নেই বোধ হয়। অজানা শঙ্কায় বুকটা ধুক করে উঠল অন্তর। শ্বাস ধীর হল তার। এক স্থানে একটু বেশি ভিড় দেখা যাচ্ছে। উদ্গ্রীব হয়ে চেয়ে আছে সকলে সেখানে নিচের দিকে। অন্তু কৌতূহল বুকে নিয়ে এগিয়ে গেল সেদিকে। ভিড় ঠেলেঠুলে একটু ভেতরে ঢুকল। সেই সময় কারো সঙ্গে ধাক্কা লাগল ওর, খেয়াল করার সুযোগ পেল না। মুহূর্ত খানিকের জন্য চোখে পড়ল, জীর্ণ একটা ময়লা কাপড়ে ঢাকা কোনো মেয়ের শোয়ানো দেহ মাঠের ঘাসের ওপর পড়ে আছে। অন্তুর রক্ত সঞ্চালন থামল বোধহয় উত্তেজনায়। আড়াল হল দৃশ্যটি, মানুষের ভিড়ে। বেহুশের মতো সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করল, উবু হয়ে দাঁড়ানো লোকটাকে ধাক্কা দিয়ে একদম কাছে গিয়ে দাঁড়ালো দেহটার। কে এই মেয়েটা? অন্তু কোনো লাশের সম্মুখে দাঁড়িয়ে আছে। আখি এটা? বুকের রক্ত ছলকে উঠল অন্তর। এটা আখি নাকি? দু কদম পিছিয়ে গেল সে। মুখটা বিবর্ণ, খামছির দাগে ভরতি, ঠোঁটের কোণে রক্ত জমাট বেঁধে শক্ত হয়ে গেছে, কালশিটে রং ধারণ করেছে। গাছি গাছি চুল ছিঁড়ে উঠিয়ে ফেলা হয়েছে যেন। বাকি দেহটা এক টুকরো কাপড়ে ঢাকা। নিশ্চয়ই শুধু এই কাপড়টুকুই দেহে। এই কাপড়টুকুর নিচে এতগুলো মানুষের ভিড়ে কোনো এক মেয়ের নগ্ন দেহ পড়ে আছে। অন্তুর মনে হল, সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে, যার ফলে শরীরটা ভার ছেড়ে দিতে চাইছে। কারা করেছে এসব? যে লোকটিকে ধাক্কা দিয়েছিল সে এগিয়ে এলো, ধমকে উঠল অন্তুকে, পিছনে সরে দাঁড়ান, এত কাছে এসে দাঁড়াবেন না। সরুন, পিছিয়ে যান। স্পষ্ট, বিন্যস্ত ভাষা, ভরাট আদেশমূলক কণ্ঠস্বর। নজর তুলে তাকালো অন্তু, কালচে খয়েরি ইনশার্টে একটা ফর্সা মতো পুরুষ। অন্তুকে উপেক্ষা করে হাতা গোটাতে গোটাতে গিয়ে লাশের মাথার কাছে বসল। ইন্সপেক্টর রশিদ ডাকল তাকে, মুস্তাকিন। আপনার ফোন বাজছে। মুস্তাকিন ভিকটিমের দেহ থেকে চোখ না তুলেই বলল, পরে অ্যাটেন্ড করছি, রেখে দিন। অন্তুর চোখ ভিজে উঠেছে, না আর নিয়ন্ত্রণে আসছে না। ওই যে ক্ষতবিক্ষত মেয়েটার মুখ। হিচড়ানো আছড়ের দাগ, চোখের নিচটা ফ্যাকাশে কালো বর্ণের হয়ে উঠেছে। সম্মান লুটিয়ে দেবে না বলে নিশ্চয়ই খুব হাচড়পাচড় করেছিল মেয়েটা।
অন্তু ভিড় ঠেলে বেরিয়ে এলো। তার বুকের তোলপাড়ে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আব্বু রোজ পত্রিকা পড়ে রেখে দেয়, সেখানে এমন ঘটনাগুলো চোখে পড়ে। আজ সেই পত্রিকা ভেদ করে প্রথমবার কোনো খুবলে খাওয়া মেয়ের মরদেহ সম্মুখে এসে পড়েছে। এগুলো আসলেই হয়। কান্নার তোর সামলানো মুশকিল হচ্ছে, উতলে ওঠা দুধের মতো বলক দিয়ে আসছে বুক ভাঙা কান্না। অবাক হল সে কোনোদিন এভাবে কাঁদেনি। এরকম ফুটবল তো তার হৃদয় নয়। লোকের মুখে বহু শুনেছে, অন্তর মাঝে নারীসুলভতা নেই, সে কঠিন। আজ সেসব মিথ্যে প্রমাণিত হতে চাইছে কেন? কিসের ভয় আর্স্ট করে তুলতে চাইছে অন্তুকে আখির ওই কাটাছেঁড়া দেহের প্রতীকে? আরও দূরে চলে এলো। মুখের নেকাবটা খুলে ফেলল, ব্যাগের সাইড থেকে পানির বোতল বের করে পানির ছিটা দিল মুখে চোখে। টিস্যু দিয়ে মুখটা মুছে দুটো শ্বাস নিল জোরে জোরে। ধমকাল নিজেকে, আশ্চর্য। এত ভঙ্গুর হয়ে পড়ছ কেন তুমি, অন্তু? তুমি তো এমন নও। কোথা থেকে যেন পাগলের মতো ছুটতে ছুটতে এলেন সালমা খালা। বুক চাপড়ে আহাজারি করতে করতে ছুটে এসে ধপ করে বসে পড়লেন মেয়ের লাশের পাশে মাটিতে। তার করুণ কান্নার সুর আকাশ বাতাসে আলোড়নের মিছিল তুলেছে। কি হৃদয় ছিদ্রক সেই অসহায় মায়ের আহাজারি। অন্তুর চোখ বোধহয় আবার ভরে উঠেছে। নিজের ওপর রেগে উঠল অন্তু। কি মুসিবত! এভাবে ভেঙে পড়লে জীবনকে মোকাবেলা করবে কি করে? কিসের মোকাবেলা? ওই তো একটা মেয়ের ছিন্নভিন্ন লাশ পড়ে আছে মাঠের ওপর। অন্তুও তো মেয়ে। জঙ্গলের জানোয়ারেরা কবে যে মানুষের মতো রূপ ধরে মানুষের সমাজে বাস করতে লেগে পড়েছে, তাদের মোকাবেলা করতে ভঙ্গুর হলে চলবে কেন? একটা মেয়ে দৌড়ে এসে সালমা খালাকে ধরল। খালার বোধহয় দাঁত লেগে গেছে। কান্না থেমে গেছে, মেয়েটার বুকে নিথর পড়ে আছেন। এটাই বোধহয় আখির ভাবি। অন্তুর চোখের সামনে অপরিকল্পিতভাবে একটা ভয়ঙ্কর দৃশ্য ভেসে উঠল। আখির স্থলে সে পড়ে আছে, রাবেয়া বেগম কাঁদছেন। আচ্ছা, মার্জিয়া এসে কি ওভাবে এসে ধরবে রাবেয়াকে, বুকে জড়িয়ে নেবে? শক্ত হল অন্তুর চোয়াল, মেরুদণ্ড সোজা করে দাঁড়াল। কে করেছে এসব? জয়? হামজা? সেদিন তানিয়া যে কথাগুলো বলছিল, তার কতটুকু বাস্তব? যা তানিয়া বলেছে, সেটুকুই নাকি আরও কিছু আছে? ওই তো দুজন বসে আছে আরাম করে গাম্ভীর্যপূর্ণ চেহারা নিয়ে চেয়ারের ওপরে। গিয়ে জিজ্ঞেস করবে, কেন করেছিস এসব? ব্যথা লাগেনি বুকে, আখি যখন চিৎকার করে বাধা দিয়েছিল তোদের? কোনো ভিত্তিতে এই প্রশ্ন করবে অন্তু জয়কে গিয়ে? প্রমাণ তো নেই। দুজনে রাজনৈতিক দলের নেতাকর্মী। যে ছেলেগুলো ঘিরে দাঁড়িয়ে ভাই ভাই করে ডাকছে দুজনকে, ওরা কি ছাড়বে অন্তুকে? চোখের পানিতে নেকাবের ওড়না ভিজে উঠেল। মুখের ওপর থুতনিতে পানি জমেছে। ঘুরে দাঁড়িয়ে নেকাব খুলে চোখ দুটো মুছে নিল শক্ত হাতে। এগিয়ে গিয়ে দাঁড়ালো ওদিকে। ছাত্রছাত্রীরা নিস্তেজ চোখে দাঁড়িয়ে দেখছে এই রঙ্গতামাশার খেলা। মুস্তাকিন আখির ভাবি চাঁদনিকে বলল, আপনারা ওনাকে ভিকটিমের কাছ থেকে দূরে নিয়ে যান। আমাদের কাজ করতে দিন, এই স্পটে আপনারা না ঢুকলে সুবিধা হয়। সালমা বেগম কিছুক্ষণ পরপর চিৎকার করে উঠে বসে বুকে হাত ঘষছেন, আবার নিস্তেজ হয়ে পড়ছে উনার শরীরটা। অন্তুর মনে হল, মুস্তাকিন লোকটা কসাই টাইপের। এমনিতেও সরকারি কর্মকর্তারা তাই হয়। মুস্তাকিন একটু দূরে দাঁড়িয়ে থাকা আখির ভাই সোহেলকে ডাকল। সোহেল একদৃষ্টে বোনের লাশের দিকে চেয়ে আছে, তার চোখে পানি নেই।
বোনের বয়স কত? 17? না, 17 পড়েছিল না, 4 মাস বাকি এখনো। মুস্তাকিনের ডাকে এগিয়ে গেল একটু। মুস্তাকিন কোনোরকম শিরোনাম ছাড়া প্রশ্ন করল, কবে এসেছেন দেশে? সোহেলের দৃষ্টি এখনো আখির লাশের দিকে। সে আনমনে জবাব দিল, 4 দিন হল। কোন দেশে থাকতেন? দুবাই। কি কাজ করতেন সেখানে? রাজমিস্ত্রি আদ শাটারিংয়ের কাজ করতাম। আখিকে লাস্ট কবে দেখা গেছিল বাড়িতে? চাঁদনি বলে, সপ্তাহখানেক আগে। নিজেদের সামলান এবং আমাদের সাহায্য করুন তদন্তের কাজে। এভাবে কান্নাকাটি করে কোনোরকম বিচার পাবেন বলে মনে হয়। শক্ত করুন নিজেদের। এক প্রকার ভয় খেলে গেল সোহেলের চেহারায়। না স্যার, কোনো বিচার লাগবে না তো। আমরা কোনো বিচার চাই না, আপনি খালি আমার বোনের লাশ দেন, বাড়ি নিয়ে যাই। কারোর বিরুদ্ধে অভিযোগ নাই আমাদের। মুস্তাকিন ঠোঁটে ঠোঁট গুজে নিচে তাকালো, কেউ হুমকি দিয়েছে আপনাদের? সোহেল মাথা নাড়ল, না, না, হুমকি দিবে কে? মুস্তাকিন দূর থেকে জয় ও হামজার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কাউকে সন্দেহ করছেন? সোহেল আবারও দ্রুত মাথা নাড়ল, না। কণ্ঠস্বরে প্রাণ নেই, নিষ্প্রভ গলার স্বর। মুস্তাকিন বামহাত পকেটে গুজে বলল, এসে থেকে শুনছি, সকলের ধারণা কাজটা পাটোয়ারি পরিবারের 2 ছেলে করেছে। আপনাদের কি ধারণা? সোহেল দ্রুত জবাব দিল, না না, স্যার। উনারা কেন করবেন এইসব? উনারা তো সব ঠিক করে দিতে চাইছিলেন। আমরাই উঠি নাই বাড়ি থেকে। এখন চলে যাব, ঝামেলা মিটে যাবে। অগোছালো, অযাচিত কথা সোহেলের। বোনের মরদেহ পড়ে আছে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। তারা বাড়ি খালি করার স্বীকারোক্তি দিচ্ছে। চরম ঘাপলা বিষয়। আবার সহজও বলা চলে। খুব বেশি ভয় পেয়েছে, অথবা কিছু লুকোনোর চেষ্টা, গা বাঁচানোর চেষ্টা। আচ্ছা, এরা কি জানে মেয়েটাকে গণধর্ষণ করে মারা হয়েছে? গলায় আটকাচ্ছে খুব তার। এই পেশা জীবনে প্রথমবার বোধহয় সে সংকুচিত হচ্ছে মুস্তাকিন এ বিষয়ে। কেন হচ্ছে? সে আসলে রেপ কেস হ্যান্ডেল করেনি আগে সেভাবে। আচ্ছা, ওরা কি বুঝতে পারছে না? এই যে বিবর্ণ চাদরে ঢাকা দেহটার বহিরাগত মুখটা বিভীষিকাময় এক ঘটনা বর্ণনা করছে, তা বুঝছে না বাড়ির লোক? না বুঝলে মা ওভাবে বেহুশ হয়ে পড়ছে বারবার। না, বলতে পারবে না সে বুঝল, এই কাজটা অন্য কাউকে দিয়ে করাতে হবে। ভয় পাচ্ছে এরা। সে চাঁদনির দিকে এগিয়ে গেল। সালমা খালাকে ছাত্রীরা পানি ঢালছে, চাঁদনি বসে আছে মাঠের ওপর। মুস্তাকিন গিয়ে হাঁটু ভাঁজ করে উবু হয়ে বসল চাঁদনির পাশে। জিজ্ঞেস করল, আখি কবে থেকে নিখোঁজ ছিল? চাঁদনি চোখটা মুছল মলিন শাড়ির আঁচল দিয়ে। সপ্তাহখানেক আগে দুপুরে স্কুল থেকে বাড়ি আসছে, টেস্ট পরীক্ষা চলতেছিল এসএসসির, বিকালে বাইর হয়ে গেল কোচিংয়ে যাওয়ার জন্য, এই তো ফিরে আসছে, স্যার। অন্তর কলিজায় মনে হল সজোরে এসে একটা তীর তীব্র বেগে গেঁথে গেল। এই তো ফিরে আসছে, স্যার। চাঁদনির কথায় মুখ ফিরিয়ে নিল ঠোঁট কামড়ে। মুস্তাকিন উঠে দাঁড়াল। রশিদকে ডাকল, এদিকে আসুন। জি, স্যার। রশিদ এগিয়ে এলো। মুস্তাকিন তার হাত থেকে ফোনটা নিতে নিতে বলল, যত দ্রুত সম্ভব তদন্তের কাজ শুরু করুন। বডিটাকে ফরেনসিক ল্যাবে পাঠাবার ব্যবস্থা করুন, এজ সুন এজ পসিবল।
রশিদ মাথা নাড়ল, আবার বলল, কিন্তু স্যার, গার্জিয়ানরা তো লাশ বাড়ি নিতে চাচ্ছে, খুব জিদ ধরে আছে, কোনোভাবেই তারা লাশ কাটাছেঁড়া করতে দেয়া রাজি না। আপনি একটু কথা বলুন ওদের সঙ্গে। মুস্তাকিন মাথা নাড়ল, আচ্ছা, কথা বলছি, দ্রুত করুন। ক্যাম্পাসে লোক জড়ো হচ্ছে, একাট হাঙ্গামা হবার চান্স আছে, তার আগেই বডি ট্রান্সফার করুন মর্গে। কখন কে জানে জনতার মাঝে বিক্ষোভ জেগে ওঠে। রশিদ মাথা নেড়ে চলে গেল। মুস্তাকিন মোবাইল হাতে নিয়ে এগিয়ে গেল সামনের দিকে। রশিদ এসে পাশে দাঁড়াল। তখনই প্রিন্সিপাল স্যার এগিয়ে এলেন ওদের দিকে। হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলেন মুস্তাকিনের সঙ্গে, আমি প্রিন্সিপাল ইউসুফ সিরাজি। মুস্তাকিন মাথা নাড়ল সামান্য, সৈয়দ মুস্তাকিন মহান, ইনভেস্টিগেটর, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন, পিবিআই ডিপার্টমেন্ট। প্রিন্সিপাল স্যার রশিদের সঙ্গে হাত মেলালেন। রশিদ নিজের পরিচয় দিল, রশিদ আলম, ইন্সপেক্টর অব থানা পুলিশ। প্রিন্সিপাল দুঃখ প্রকাশ করলেন, কি যে হচ্ছে ভার্সিটিতে আজকাল, ছেলেমেয়েরা আতঙ্কিত, কারা এসব করেছে কে জানে। মুস্তাকিন কথার মাঝখানেই ফোন কানে ধরে অন্যদিকে চলে গেল। রশিদ প্রিন্সিপালের কথায় অনিচ্ছাকৃত হ্যাঁ ঘাড় নাড়াতে থাকল। অ্যাডাইজি স্যারের কল এসেছে কমপক্ষে 10 বার। মুস্তাকিন বিরক্ত হল বেশ। প্রথমত এরা হুকুম করেই খালাস, এরপর আবার তথাকথিত তাগাদার নামে বিরক্ত করে ছাড়ে। কল ব্যাক বা রিসিভ না করে পকেটে ঢুকিয়ে রাখল। এগিয়ে গেল মাঠের অপর প্রান্তে। হামজা উঠে দাঁড়িয়ে হ্যান্ডশেক করল। জয় ফোন থেকে মাথা তুলল, গুড জব অফিসার। মুস্তাকিন সামান্য হাসল অদ্ভুত ভঙ্গিতে, থ্যাংক ইউ। এরপর হুট করেই বলল, লোকে আপনাদের দিকে আঙুল তুলছে, আপনাদের কি খেয়াল? হামজা হাসল, আপনি তুলছেন না আঙুল? আমি আম জনতার থেকে খানিক আলাদা, বলা চলে নিজের পেশার খাতিরেই। প্রমাণ ছাড়া আঙুল তুললে চাকরি থাকবে না। হামজা ছেলেদের চলে যেতে ইশারা করল। তারা একে একে জায়গা ছাড়ল। ওই তো খানিক দূর থেকে মেয়ে হারা মায়ের কান্নার ধ্বনি ভেসে আসছে, লোকের চাপা গুঞ্জন, আর পরিবেশে অভিশাপের কালশিটে ধোয়া ছড়িয়েছে যেন। জয় জবাব দিল মুস্তাকিনের, আপনার চাকরি ধরুন আমি রক্ষা করব, তাহলে আঙুল তুলে জেলে ভরবেন তো? মুস্তাকিন বসল দুজনের সামনে একটা চেয়ারে। সূর্যের তেজ ও আলো কমে উত্তরে হাওয়া এসে গায়ে লাগছে। কাঁধে ঝুলিয়ে রাখা ডেনিম জ্যাকেটটা গায়ে চড়িয়ে বলল, আপনার শখ অথবা শাস্তি সহ্য করার কনফিডেন্স কোনটা ধরব? হামজা একবার ঘাড় ফিরিয়ে জয়ের দিকে তাকিয়ে আবার মুস্তাকিনের দিকে ফিরে প্রসঙ্গ বদলাল, কিছু জিজ্ঞেস করতে চান অফিসার? মুস্তাকিন সরাসরি কথায় এলো, আপনারা আমাদের ডেকেছেন সকাল 8টার দিকে। তাহলে এখানে লাশ ফেলে রেখে যাওয়া হয়েছিল ঠিক কখন, সে ব্যাপারে কোনো ধারণা আছে? হামজা মাথা নাড়ল, তা জানে না কেউই। আমাকে কল করা হয়েছে, তখনও আমি ঘুমেছিলাম। ছেলেরা কল করে জানাল। জয়ের দিকে ফিরল মুস্তাকিন। জয় মাথা ঝাঁকাল, ভাই আমাকে জাগিয়ে নিয়ে এসেছে, আমি ঘুমাচ্ছিলাম। মুস্তাকিন জিজ্ঞেস করল, আপনারা একসঙ্গে থাকেন? জয় নাড়ল, উহু, এক বাড়িতে। হেসে ফেলল মুস্তাকিন। ক্ষণকাল পেরোতে তার মুখভঙ্গি সিরিয়াস হল, ফের সুধাল, লাশ এক্সাক্টলি কোথায় ফেলা হয়েছিল সেই জায়গাটি দেখান আমাদের। সেটা তো দেখেছেন?
বিশ্ববিদ্যালয়ের মেইন প্রাঙ্গণের পেছনে দিকটা নির্জন এবং গাছগাছালিতে ছাওয়া। সেখানে সচরাচর লোকের যাতায়াত অতটাও নেই। দিনের বেলা ছেলেমেয়েরা আড্ডা দিতে নির্জন জায়গাটি বেছে নেয়। রাতে একদম শুনশান। ক্যাম্পাসের অফসাইড বলা চলে। সর্বপ্রথম লাশ দেখেছে ঝাড়ুদার। সেই প্রথমে বুঝতে পেরেছিল না ওটা লাশ। কোনোমতো ওড়নাটা জড়ানো ছিল লাশের দেহে। পরে কে বা কারা যেন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এনেছে। এটা সকালে এসে থানা পুলিশের কাছ থেকেই শুনেছে সে। মুস্তাকিন একবার নজর ঘুরিয়ে দেখল পুরো আশপাশটা। জয়ের দিকে তাকিয়ে বলল, আপনার চোখে প্রচুর ঘুম দেখছি। লালচে হয়ে আছে, রাতে ঘুমাননি মনে হচ্ছে। এখন একটু বিশ্রাম প্রয়োজন। কথাটা কোনো দিকে নির্দেশ করে বলল মুস্তাকিন, বোঝা গেল না যেন। জয় চাদরটা গা থেকে খুলে গলায় প্যাঁচালো ওড়নার মতো করে। এরপর চমৎকার হাসল, রাতে ঘুমানোর অভ্যাস এমনিতেও নেই আমার, ঘুম আসলে সকালে হয়নি বললে সঠিক হতো আমার জন্য। সকালে টেনে তুলে আনা হয়েছে। আসলে আমাদের মতো নেতাকর্মীদের দুঃখ আর পরিশ্রম আপনারা কোনোদিন বুঝবেন না। জনতার মন রাখতে কত যে লোক দেখানো ঢং করতে হয়। যেমন ধরুন, আমার আসতে ইচ্ছে করছিল না, কষ্ট হচ্ছে না বিশেষ, মেয়েটা বা তার পরিবারের জন্য। তবুও আসতে হলো, ইভেন ধর্না ধরে বসে থাকতে হচ্ছে হুদাই এখানে নিরস মুখে। কেন? কারণ তথাকথিত সমাজসেবক আমি। আপনি মানছেন আপনি তথাকথিত সমাজসেবক? মুস্তাকিন কথাটা বলে ভ্রু উঁচায়। জয় চাদরটা গলা থেকে হাতে কবজিতে জোড়াতে জোড়াতে বলল, না মানার কি আছে? আমি ভালো না, তা লোক জানে, আমি জানার আগেই? আমি জেনে লোককে জানিয়েছি, এরপর লোক জেনেছে। সোজা কথাকে পেঁচিয়ে জটিল বানালো জয়। মুস্তাকিন ভ্রু কুঁচকে চেয়ে আছে, অথচ তার ঠোঁটের কোণে দুর্বোধ্য হাসি। হামজা ও জয়ের ঠিক বিপরীত পার্শ্বে অবস্থানকারী হিসেবে যেন আজ পেশাগতভাবে তার অভিষেক হয়ে গেল। জয়কে জিজ্ঞেস করে মুস্তাকিন, তাহলে আপনাকে সন্দেহের তালিকায় রাখব? এই শীতল কথোপকথনগুলো আর কেউ শুনলে নির্ঘাত তাদের কাছে অগোছালো, পাগলের প্রলাপ মনে হতো। অথচ তিনজনে বেশ স্বাচ্ছন্দ্যে নিজেদের আলোচনা সম্পন্ন করে উঠল। জয় তাকালো মুস্তাকিনের দিকে, কপট কৃত্রিম চিন্তার ছাপ ফুটল তার মুখে, উহু। এই কেইসে সাসপেক্ট হিসেবে থাকতে থাকতে উল্টাপাল্টা কিছু প্রমাণ হয়ে গেলে ফাঁসি হয়ে যাবে, যেহেতু মেয়েটা মরে গেছে। এত তাড়াতাড়ি মরে কি লাভ? মরব এরকম কোনো কেইসের দায়ী, তবে একটু বয়সকালে। এটা থেকে বাদ রাখুন আমায়। অকপট পাগলাটে অভিব্যক্তি। অথচ মুস্তাকিনও এতে কোনো বিশেষ চমকিত প্রতিক্রিয়া দেখাল না। জয় উঠে গেল চেয়ার ছেড়ে। মুস্তাকিন হামজাকে বলল, কাউন্সিলর সাহেবকে একবার থানায় আসতে বলবেন বিকেলে। আপনি আসলেও পারেন। হামজা অস্বীকার করে নিজে আসতে, আমি আসতে পারব না, বাবা যাবে। আমার কাজ আছে পৌরসভায়। বুঝতেই পারছেন, নির্বাচন এগিয়ে আসছে সামনে। মুস্তাকিন হাঁটতে হাঁটতে আবার পেছনে ফিরে দেখল হামজাকে। পায়ের ওপর পা তুলে বসে আছে চেয়ারটায়। মুখে চাপদারি, পুরু ঠোঁটের ওপর ঘন গোঁফ, গায়ে জড়ানো চাদরের প্রান্ত ঝুলছে একপাশে। তার একটু দূরেই দাঁড়িয়ে সিগারেটে লম্বা টান দিচ্ছে জয়। তার নজর অনুসরণ করে তাকিয়ে দেখল, ভিকটিমের দেহের অদূরে দাঁড়িয়ে থাকা বোরকা পরিহিত মেয়েটির দিকে বক্র দৃষ্টিকোণে চেয়ে আছে জয়। এই মেয়েটিই তখন ধাক্কা দিয়েছিল তাকে। পরিবেশ আর সকলের কাছে নারকীয়,
অথচ দুই ভাই নির্লিপ্ততা। তবে এ থেকে এটা প্রমাণ করার উপায় নেই এরা অপরাধে যুক্ত। জিপে উঠে বসল মুস্তাকিন। নজর পড়ল আবারও মেয়েটির ওপর। বিমূর মূর্তির ন্যায় চেয়ে আছে লাশের দিকে। লাশকে ফ্রিজিং গাড়িতে তোলার ব্যবস্থা চলছে, মর্গ থেকে লোক এসেছে। অথচ লাশটিকে ল্যাবে নেয়ার কথা। চলবে।